গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ২। রাত বাজে 10:30। নিস্তব্ধ রুমের মাঝে পড়ার টেবিলে বসে থেকে কাজ করছে আলো। তখন সে রান্না করতে চাইলেও শেফালি চাচি করতে দেননি। নিজেও আর জোর করেনি, নয়তো দেখা যেত হাত পা পুড়িয়ে বসে আছে। তার মধ্যে স্যারের হুমকি তো ছিলই। সে আর যাই হোক, ওই লোকটাকে এসব ব্যাপারে মোটেও বিশ্বাস করে না। তবে আজ সন্ধ্যার ঘটনার জন্য বেশ মন খারাপ তার। কোথাও না কোথাও নিজের উপরই বড় রাগ হচ্ছে। ফাঁকি না দিয়ে যদি রান্নাবান্না শিখে নিত, তাহলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবই কপাল। আলো দীর্ঘশ্বাস ছেড়ে স্লাইড বানাতে মনোযোগ দিল। অলরেডি 2টা শেষের পথে। আরেকটি হয়ে গেলেই প্রেজেন্টেশন কমপ্লিট। তারপর নাক ডেকে আরামসে ঘুম দিবে। মাথাটাও বড্ড ব্যথা করছে। আধার কিছু কাজের জন্য বাহিরে গিয়েছিল। বাড়িতে ফিরতে ফিরতে 11:30 বেজে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করতেই তিথি ছুটে এল। আধার নিয়ে আসা ফুচকা, ভেলপুরি, কাবাব ও আইসক্রিমগুলো ছোট বোনের হাতে দিয়ে ধীর কণ্ঠে বলল, কাল রাতে তোকে চট্টগ্রামে ড্রপ করে আসবনি গি। তিথি অনেক খুশি হল। আধার আর কিছু না বলে দোতলায় সিঁড়ি বেয়ে উঠতেই জ্যোতি ডেকে উঠল, আধার ভাই, আমার ফুল কই? আধার পিছনে না ফিরে উপরে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, মনে নেই। জ্যোতির মুখটা চুপসে গেল। তিথি ডাইনিংয়ে এসে খাবারগুলো প্লেটে সাজিয়ে রাখতে রাখতে বলল, তুমি হাজারবার বললেও ভাইয়া ফুল এনে দেয় না তোমাকে। তবুও তুমি কেন বারবার ওইটাই চাও আপু? জ্যোতি একটা চেয়ার টেনে নিয়ে বসে বলল, আমার না খুব শখ তোর ভাইয়ের হাত থেকে ফুল নেওয়ার। তোমার শখই থেকে যাবে, পূরণ আর হচ্ছে না। কারণ এখন ফুল নিয়ে এলেও সেটা ভাবিকে দিবে। তোমাকে কেন দিবে? ভুলে যাস না, তোর ভাইয়ের এই বিয়েতে মতো নেই। শুধুমাত্র তোর দাদাজানের জন্য ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিছুদিন যাক, তখন দেখবি আধার ভাই ওই মেয়েকে ডিভোর্স দিয়েছে। তিথির হাত জোড়া থেমে গেল। সে জ্যোতির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, মানছি ভাইয়ার মতো নেই, তাই বলে ডিভোর্স? আমার মনে হয় না বড় ভাইয়া এমনটা করবে। কারণ দাদাজান এটা কখনোই হতে দিবে না। সময় বলে দিবে কে সঠিক ও বেঠিক। আধার রুমে প্রবেশ করতেই দেখতে পেল আলো টেবিলের উপর মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে বেশ বিরক্ত হল। এই মেয়েটা যেখানে সেখানে ঘুমিয়ে যায়, তার ওপর ঘুমেরও কোনো ছিরি নেই। সে নজর সরিয়ে গায়ে থাকা শার্ট খুলে আলমারি থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। দাদাজান, ছোটমা খেয়েছে? তিথি ভাইয়ের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বলল, হ্যাঁ, সবাই খেয়েছে, শুধু ভাবি বাদে। আধারের কপাল কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞেস করবে তার আগেই জ্যোতি চোখমুখ কুঁচকে বলল, নাও, শুরু হয়ে গেছে মেয়েটার নাটক। যত্ত সব। তিথি আর চোখে খেয়াল করল তার ভাইয়ের চেহারা একদম স্বাভাবিক। ধীর কণ্ঠে বলল, ভাবি বলেছিল প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পর এসে খেয়ে যাবে, কিন্তু তার আগেই ঘুমিয়ে গিয়েছে। তাই আর উনাকে ডিস্টার্ব করিনি ভাইয়া। আধার কিছু না বলে চুপচাপ খেতে শুরু করল। জ্যোতি রান্নাঘর থেকে পায়েসের পাত্র নিয়ে এসে টেবিলের উপর রেখে একগাল হেসে বলল, তোমার পছন্দের ডেজার্ট তৈরি করেছি আধার ভাই, খেয়ে বলো কেমন হয়েছে। মিষ্টি খেতে ইচ্ছে করছে না, আধার স্বাভাবিক গলায় বলে। সেটা শুনে জ্যোতির হাসিটা গায়েব হয়ে গেল। সে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। মনে মনে বিড়বিড় করে বলল, আমিও দেখব তুমি কতদিন আমাকে ইগনোর করতে পারো আধার ভাই। আজ হোক কিংবা কাল, তোমাকে আমি নিজের করে নিবই। আধার খাওয়া শেষ করে একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে উপরে চলে গেল। তিথি বসে থেকে পায়েস খেতে খেতে ভাইয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসল। চোখে মুখে পানি পড়তেই ধরফরিয়ে উঠল আলো। মেয়েটা এতটাই হকচকিয়ে গিয়েছে যে চেয়ার নিয়ে উল্টে ঠাস করে নিচে পড়ে গেল। আলো হতভম্ব হয়ে কোমর চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে তাকায়। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারল তখনই রাগে চেঁচিয়ে উঠল, এই আপনার সমস্যা কি? আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন? আধার টেবিলের উপর প্লেট রেখে ধীর কণ্ঠে বলল, খাবার খেয়ে তারপর ঘুমাও। আলো কিছু বলতে গিয়েও থেমে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভালো করেও তো ডাকতে পারতেন, শুধু শুধু রাত বিরেতে ভিজিয়ে দেন। আধার এক নজর ভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে বিছানায় যেতে যেতে বলল, এক গ্লাসের জায়গায় এক বালতি পানি ডিজার্ভ করতে।
আলো দাঁত কিরমির করল। মনে মনে বলল, শালা তোকে যদি গোবরের পানিতে চুবানি না দিয়েছি তাহলে আমিও আলো রহমান নই। এসব বিড়বিড় করতে করতে তোয়ালে দিয়ে চোখমুখ মুছে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে নিচ থেকে চেয়ার টেনে তুলে বসে পড়ল। খিদের জন্য তার পেট জ্বলে যাচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। তবে এখন সব ইঁদুরগুলো পেটের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। আলো চুপচাপ খাবার খেয়ে নিল। প্লেট গুছিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণে আধার ল্যাপটপে নিজের কাজ শেষ করে শুয়ে পড়েছে। আলো এখনও ভূতের মতো দাঁড়িয়ে আছে। মূলত সে ভাবছে আজ কোথায় শুবে। এই কদিন সোফায় থেকে পড়তে পড়তে তার পিঠের কোমরের 12টা বেজে গেছে। এইভাবে চলতে থাকলে তার শরীরে আস্ত একটা হাড্ডিও থাকবে না। ওইদিকে বদমাইশ লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছে, অথচ সে কষ্ট করছে। আলো আজ ঠিক করে নিয়েছে এখন থেকে সে বিছানাতেই থাকবে। তার সাথে শুতে যদি ওই লোকটার অসুবিধা হয় তাহলে তিনিই না হয় সোফাতে ঘুমাবে। তবুও সে আর নিজের শরীরকে কষ্ট দিবে না। অনেক ছাড় দিয়েছে, এখন আর না। আলো টুপ করে নরম তুলতুলে কমফোর্টারের মধ্যে ঢুকে গেল। আহা, কি আরাম! কতদিন পর নরম বিছানায় শুয়েছে। আজ একদম রিল্যাক্সে ঘুমাবে। তারপর যা হবে সকালে দেখা যাবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। নিজের শরীরের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে ঘুম হালকা হয়ে গেল আধারের। সে পিটপিট করে চোখ মেলে তাকাতেই আহাম্মক বনে যায়। আলো তাকে কোলবালিশের মতো হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। মেয়েটার মাথা তার নগ্ন বুকের মাঝে। আধার কিছুক্ষণ বিস্ময়ে তাকিয়ে থেকে মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। ওইদিকে আলো ঘুমের ঘোরে আরও শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করল। কোলবালিশ, তুই আজ এত নড়ছিস কেন? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে, নয়তো তোকে রাস্তায় ফেলে আসব। হু হু। আধার বিরক্তিকর কণ্ঠে বলল, আমি তোমার কোলবালিশ না, জলজ্জান্ত একটা মানুষ। ছাড়ো আমাকে, অসভ্য মেয়ে। আলোর কান অবধি কথাগুলো আদৌ পৌঁছেছে কিনা সন্দেহ। সে তো নিজের ডান পা স্যারের পেটের উপর তুলে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। আধারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটু শক্তি খাটিয়ে নিজের থেকে আলোকে দূরে সরিয়ে দিল। এই মেয়েটার ঘুমানোর স্টাইল সাংঘাতিক। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে উবুর হয়ে বালিশে মুখ গুজল। একটু পর অনুভব করল তার উদম পিঠের উপর এক জোড়া কোমল পায়ের অস্তিত্ব। কি নানু ভাই, আজ সকাল সকাল মুখটা অমন প্যাঁচার মতো করে রেখেছ কেন? চোখ দুটোও ভীষণ লাল লাগছে। রাতে ঘুমাওনি? সিঁড়ি বেয়ে নিচে নামতেই নাতিকে দেখে শোভহান খান প্রশ্ন ছুড়ে দিলেন। আধারের আজ মনমেজাজ একদম ভালো নেই। এর পিছনে ওই মেয়েটাই রয়েছে। সারারাত একটুও তাকে শান্তিমতো ঘুমাতে দেয়নি। দূরে সরিয়ে দিলে আবারও কাছে এসে লেপ্টে ছিল। সোফা যদি লম্বা হতো তাহলে সে উঠে সোফাতেই শুয়ে থাকত। কিন্তু সেটাও করতে পারেনি। মেয়েটার জ্বালায় ইচ্ছে করছিল রুম থেকেই বেরিয়ে যেতে। তেমন কিছু না দাদাজান। আধার সোফায় বসে ধীর কণ্ঠে বলল। শোভহান খান হেসে বলল, বুঝি বুঝি। আধার কথা বাড়াল না। শেফালি এসে কফি দিয়ে গেল। তাহমিনা খান তাদের থেকে কিছুটা দূরে সোফায় বসে থেকে গম্ভীর মুখে চা খাচ্ছেন আর আধারকে পর্যবেক্ষণ করছেন। উনার সাথে জ্যোতিও আছে। আর তিথি এখনও ঘুমে। আধার ভাই, তোমার ঘাড়ে ওটা কিসের দাগ? জ্যোতির কথা শুনে সবার নজর আধারের উন্মুক্ত ঘাড়ের দিকে নিবদ্ধ হল। জায়গাটা লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ধারালো নখের আঁচড় লেগেছে। শোভহান খান মিটমিট করে হাসছেন। আধার শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে বলে উঠল, আমার শরীরে দাগ রয়েছে কিনা নেই সেটা তোর দেখার বিষয় না। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা কর। আর আমার ব্যাপারে অয়থা নাক ঘামানোটা বন্ধ কর। রাগে কষ্টে অপমানে জ্যোতির কান্না পেল। তাহলে কি তার আধার ভাই ওই মেয়েটার কাছে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আধার ভাই তো ওই মেয়েটাকে একটুও পছন্দ করে না, আর না এই বিয়েটা মেনে নিয়েছে। তাহলে? জ্যোতি ছলছল চোখে তাহমিনা খানের দিকে তাকায়। তিনি ইশারা করে শান্ত হতে বললেন। মেয়েটা অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আর কত শান্ত থাকব খালামনি? শান্ত থাকতে থাকতেই তো আমি আমার আধার ভাইকে হারিয়ে ফেললাম। তুমি আমায় কথা দিয়েছিলে, কিন্তু সেটাও রাখতে পারলে না, অথচ আমাকে শান্ত থাকতে বলছ। শরিটু সে খালামনি, এবার থেকে আমার অশান্ত রূপটাই দেখবে।
অনেক সহ্য করেছি, কিন্তু আর না গিয়ে বলেই জ্যোতি হনহন করে সেখান থেকে চলে গেল। আর পিছনে ফেলে গেল চিন্তিত তাহমিনা খানকে। আধার কফির মগে চুমুক দিতে দিতে রুমের ভেতর পা রাখতেই থমকে গেল। বিস্ময়ে লালচে চোখ জোড়াও আটকে যায় কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। তার থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে আলো এলোমেলোভাবে শাড়ি পরার চেষ্টা করছে ফোন দেখে। মেয়েটা এতটাই মনোযোগ সহকারে শাড়ি পরছে যে তার অস্তিত্বটুকুও টের পেল না। আধার কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে এক নিঃশ্বাসে গরম পুরো কফিটাই খেয়ে নিল। তারপর উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। এই অসভ্য মেয়েটার জন্য এখন নিজের রুমেই যখনক্ষণ ঢুকতে পারবে না। ডিসকাস্টিং। প্রেজেন্টেশনের জন্য আজ আলো আকাশি রঙা সুতির শাড়ি পরেছে। তার পছন্দের রং আকাশি ও সাদা। সে এক হাতে লম্বা আঁচল ও অন্য হাতে কুচি ধরে আস্তে ধীরে নিচে নেমে এল। মাশাআল্লাহ, আমার নাত বুড়ে একদম আকাশের পরীর মতো লাগছে গিউ। শোভহান খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রশংসা করলেন। আলো একগাল হেসে কাছে এসে দাদার সুরের পাশে বসল। তারপর দুহাতে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, তুমি আমার থেকেও খুব সুন্দর দাদু ভাই। শোভহান খান শব্দ করে হেসে দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার বউ তো আর এমনি এমনি পাগল হয়নি আমার জন্য। আলো ফিক করে হেসে দিল। মানতেই হচ্ছে দাদিজানের পছন্দ মারাত্মক। শোভহান খান কিছু একটা ভেবে বললেন, আমার বুকে জান বলছিস? আর আমাকে ভাই? ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকেও দাদাজান বলে ডাকব। শোভহান খান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তাহমিনা খান ডাইনিং সাজিয়ে ধীর কণ্ঠে বললেন, নাস্তা রেডি, সবাই চলে এসো। আলো তার দাদাজানের সাথে উঠে গেল। খেয়াল করল আধার স্যারের পাশের চেয়ারে জ্যোতি বসেছে, আর তার পাশে তিথি। শোভহান খান প্রথম চেয়ারে বসতে বসতে জ্যোতির উদ্দেশ্যে বলল, আমার নাতির পাশে শুধু নাত বুয়ের বসার অধিকার আছে জ্যোতি, তুমি তিথির পাশে বসো। জ্যোতির মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। তার হাবভাবই বলে দিচ্ছে সে ওখান থেকে উঠবে না। আলো ঘুরে এসে দাদাজানের পাশের চেয়ারে বসে বলল, সমস্যা নেই দাদাজান, আপু ওখানেই বসে থাকুক। শোভহান খান শক্ত চোখে নাতির দিকে তাকায়। সেই তীক্ষ্ণ নজর দেখেও না দেখার ভান করে বসে থেকে একমনে নাস্তা করতে থাকল। আশেপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো আগ্রহ নেই তার। নাস্তা করা শেষে আলো ব্যাগ ফাইলগুলো নিয়ে বেরিয়ে এল ভার্সিটিতে যাওয়ার জন্য। আধারও ফরমাল পোশাকে রেডি হয়ে বেরিয়ে এসেছে। নাতবুড়ের সাথে করে ভার্সিটিতে নিয়ে যাও নানু ভাই। আধার ড্রয়িং রুমে আসতেই গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে দিল শোভহান খান। আলো থমথমে মুখে চেয়ে রইল। আধার কিছুক্ষণ চুপ থেকে বাহিরে যেতে যেতে বলে উঠল, এসো। আলো শাড়ি সামলিয়ে গাড়ির প্রথম ডোর খুলতে যাবে তখনই জ্যোতি শাড়ি পরে সেজেগুজে এসে তাকে পাশ কাটিয়ে সোজা আধার স্যারের পাশে বসে গেল। আমি পিছনে বসতে কমফোর্ট ফিল করি না। তোমার কোনো অসুবিধা নেই তো পিছনে বসতে? আলো দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না আপু, আমার কোনো অসুবিধা নেই। তারপর পিছনের ডোর খুলে বসে পড়ল আলো। ওইদিকে আধারের চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজেকে যথেষ্ট সামলিয়ে জানতে চাইল, তুই কোথায় যাবি? জ্যোতি একগাল হেসে বলল, তোমার ভার্সিটিতে। অনেকদিন যাওয়া হয় না, একটু ঘুরতাম ওই আর কি। আধার আর কিছু না বলে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। অনেকটা সময় পেরিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে দিল। আলো কোনো কথা না বলে চুপচাপ নেমে গেল। কারণ সে জানে তার জন্যই এখানে থেমেছে। তার মতো ওই লোকটাও চায় না ভার্সিটির কেউ জানুক তাদের দুজনের সম্পর্ক কি। তুইও নাম। আধারের কথা শুনে জ্যোতি অবাক কণ্ঠে বলল, কেন? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না গি। জ্যোতি মন খারাপ করে নেমে গেল। ততক্ষণে আলো অনেকটাই এগিয়ে গিয়েছে। খোলা কালো চুলগুলো বাতাসে উড়ছে, সাথে শাড়ির লম্বা আঁচল। জ্যোতি ভেবেছিল আলো রিয়াক্ট করবে কিংবা জেলাস হবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা কিছুই মনে করল না। আর না কোনো অস্বস্তি ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আজ প্রেজেন্টেশন ভালোই হয়েছে আলোর। আধার স্যার প্রশংসা না করলেও অন্য স্যাররা করেছে। তাই সে খুব খুশি। বন্ধুমহলের সাথে ক্যান্টিন থেকে হালকা পাতলা খাবার খেয়ে ক্যাম্পাসে এসে বসেছে সবাই। এখন টিফিন টাইম। তারপর ল্যাব ক্লাস রয়েছে। নির্ঝর একজন সিনিয়রের কাছ থেকে একটা গিটার নিয়ে ছুটে এল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, নে দোস্ত, একটা গান শোনা। বহুদিন হয়ে গেল তোর গান শুনি নাই গু।
নির্ঝরের সাথে বাকিরাও সায় জানিয়ে আলোকে বলে গান গাইতে। যেহেতু এখন ফ্রি টাইম, তাই কারোরই কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই ওঠে না। আলো কিছুক্ষণ থম মেরে বসে থেকে নির্ঝরের হাত থেকে গিটার নিয়ে সবুজ ঘাসের উপর বসে পড়ল। আর তার আশেপাশে গোল হয়ে বসল বন্ধুমহলের ৫ জন সদস্য। আলো মুচকি হেসে চোখ বুজে লম্বা শ্বাস নিল। অতঃপর গিটারে টুংটাং শব্দ তুলে তার মায়াবী চিকন কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল। মাধবিলতা আমি কাননবালা। তোমার গানের সুর আমি গলার মালা। দিঘির জলের রোদ আমি সাঁঝের বেলা। মাধবিলতা আমি কাননবালা। তোমার গানের সুর আমি গলার মালা। নীল আকাশের সূর্য আমি জোছনার আলো। তোমার সাধের প্রদীপ তাই আমায় বাসো ভালো। সকলে গানের মাঝে ডুবে রয়েছে। আশেপাশের স্টুডেন্ট অনেকেই এসে তাদের সাথে বসেছে। কারণ তারা এই মিষ্টি কণ্ঠস্বরের সাথে বেশ পরিচিত। সবাই যখন মুগ্ধতার সাথে আলোর গান উপভোগ করছিল, তখন অদূর থেকে কেউ একজন নিজ মনে অস্ফুট স্বরে বলে উঠল, তোমার কণ্ঠ শ্বেতটি শ্যামা পাখির মায়াবী সুর। একি আপু, আপনি কাঁদছেন কেন? আলো এসেছিল ওয়াশরুমে শাড়ি ঠিক করতে। তখন দেখল জ্যোতি মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ করে মেয়েটাকে কাঁদতে দেখে আলো হকচকিয়ে যায়। তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে। জ্যোতি কান্না থামিয়ে চোখের পানি মুছে ধীর কণ্ঠে বলল, কেন কাঁদছি সেটা তোমার না জানলেও চলবে গু। আমরা যদি কারোর সাথে মনের কষ্ট শেয়ার করি, তাহলে মনটাও হালকা হয়। আমি আপনার ছোট বোনের মতো আপু। আপনি চাইলে আমাকে বলতে পারেন গু। জ্যোতি নাক টেনে বলল, আমার কষ্টের কারণটা তুমিই আলো গু। একথা শুনে আলো হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি কি করেছি? তুমি যদি আমাদের মাঝে না আসতে, তাহলে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে যেতাম গু। আলো চমকে উঠল। এই মেয়েটা কী সব বলছে? সে আবার এদের মধ্যে কখন কিভাবে এল? জ্যোতি পাশে ফিরে আলোর বিস্মিত চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, আমি ও আধার ভাই একে অপরকে খুব ভালোবাসি। আমাদের তো বিয়েটাও ঠিক হয়েছিল। কিন্তু মাঝখান থেকে হুট করে দাদাজান আপত্তি করে এই বিয়ে নিয়ে। উনার হয়তো আমাকে পছন্দ ছিল না, তাই তিনি এমনটা করেছেন। আধার ভাই উনাকে বারবার রিকোয়েস্ট করেছিল আমি বর্তিত অন্য কারোর সাথে যেন বিয়ে না দেয়। কিন্তু দাদাজান উল্টো অসুস্থতার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আর আধার ভাইও এক পর্যায়ে এসে এক প্রকার বাধ্য হয়েই এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু উনার একটুও মত ছিল না। তার জন্য বিয়ের আগে সামান্য হবু বুয়ের মুখটাও দেখার প্রয়োজন মনে করেননি। এমনকি উনি এখনও আমাকেই চান। আর আমিও উনাকে চাই। কিন্তু দাদাজানের জন্য উনার হাত পা বাঁধা। এখন তুমিই বলো, আমি কি করব? কথাগুলো শুনে আলোর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে জ্যোতি আপু আধার স্যারের গার্লফ্রেন্ড? ও মাই গড! সে এতদিন জানত হয়তো আধার স্যার সিঙ্গেল। কিন্তু এখন এসব কি শুনছে? তাহলে কি এটার জন্যই তাকে মেনে নেয়নি? অবশ্য দুজনেই তো একে অপরকে পছন্দ করে না। তবুও সে এটা কখনো ভাবতে পারেনি আধার স্যারের ভালোবাসার মানুষ জ্যোতি আপু। আই নো তুমি এসব কিছুই জানো না। আর আমি এটাও জানি তুমিও উনাকে তেমন পছন্দ করো না। তাহলে কেন রয়েছ এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মধ্যে? আধার ভাই তোমাকে নয়, উনি আমাকে ভালোবাসে। আমি উনার একমাত্র ভালোবাসার মানুষ। এই দেখো, আমার হাতে উনার দেওয়া রিং, আমাদের ভালোবাসার স্মৃতিগু। জ্যোতি বাম হাত মেলে দেখায়। আলো শূন্য চোখে তাকিয়ে দেখল হাতের অনামিকা আঙ্গুলের মাঝে একটি ডায়মন্ডের রিং চকচক করছে। এটা দেখে কি তার খারাপ লাগছে? হয়তো। তবে সেটা শুধুই জ্যোতি আপু ও আধার স্যারের জন্য। দুটো মানুষ একে অপরকে ভালোবেসেও পেল না। মাঝখান থেকে তাদের বিচ্ছেদের কারণ তাকে হতে হল। কিন্তু এখানে তারই বা দোষ কোথায়? সে তো এসব কিছুই জানত না। যদি জানত তাহলে কখনোই এই বিয়েটা করত না। কেন জানি নিজের উপর ভীষণ রাগ হল মেয়েটার। সে যদি তাড়াহুড়ো না করত, তাহলে এই দিনটা দেখতে হতো না। সে না হয় কিছু জানত না, কিন্তু দাদাজান? ওই মানুষটা তো সব জানে। তাহলে কেন এমন করল? শুধু কি তাকে নাতবু করার জন্য? এত্ত প্রশ্নের মধ্যে আলোর মাথাটা ফেটে যাচ্ছে। সে কোনোমতে নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বলল, আমি আপনাকে কি বলব বুঝতে পারছি না। এমন কিছু ঘটে রয়েছে সেটা আমার ধারণারও বাইরে ছিল। তবে আপনি নিশ্চিন্তে থাকুন।
আধার স্যার খুব তাড়াতাড়ি আপনার হবে, কারণ আমি কখনোই চাইব না আমার জন্য দুটো মানুষের ভালোবাসা অপরিপূর্ণ থাক। জ্যোতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে চট করে আলোকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলো। আমার বিশ্বাস ছিল তুমি আমাদের সম্পর্ক মেনে নিবে। দিন শেষে তুমিও একজন মেয়ে। সেখানে আমার কষ্ট কিভাবে না বুঝতে বলো? সবচেয়ে বড় কথা, আধার ভাই তোমাকে না, আমাকে ভালোবাসে। যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। অজান্তেই আলোর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। ভাবলেশহীনভাবে বলল, দোয়া করি আপনাদের দুজনের ভালোবাসা যেন পূর্ণতা পায়। আধার রাতে তিথিকে চট্টগ্রামে রেখে সকালে ফিরে এসেছে। বোনের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু কিনে দিয়েছে। বাড়িতে ফিরে রুমে প্রবেশ করতেই কপাল কুঁচকে গেল। বিছানায় এলোমেলোভাবে আলো শুয়ে আছে। লম্বা লম্বা খোলা চুলগুলো চাদরের সাথে লেপ্টে রয়েছে। মেয়েটা বালিশের পাশে মাথা রেখে অস্ফুট স্বরে ঘুমাচ্ছে। মাঝে মধ্যে মাথা এদিক ওদিক করতে করতে কিছু বিড়বিড় করে বলছে। ফর্সা চেহারা মলিন ও রক্তিম হয়ে আছে। আধার এগিয়ে এসে কিছু একটা ভেবে আলোর কপালে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটার শরীর। রাতেই তো সুস্থ দেখে গিয়েছিল, তাহলে হঠাৎ করে এত জ্বর আসার কি মানে ঠিক বুঝতে পারল না। আধার সরে আসার সময় তার নজর গেল মেয়েটার বাম গালের দিকে। ফর্সা গালে 4 আঙ্গুলের আবছা দাগ ফুটে আছে। এটা দেখে কপালের মাঝে 4টে ভাঁজ পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখে মেয়েটা অজানা ব্যথায় ছটফট করছে। সে আর দূরে সরে গেল না, বরং কাছে এসে হালকা ঝুঁকে এক গালে হাত রেখে আস্তে করে ডেকে উঠল। এই, আমার কথা শুনতে পাচ্ছ? স্যারের ডাকে আলো পিটপিট করে তাকায়। চোখের সামনে খুব চেনা একখানা সুন্দর চেহারা ভেসে উঠতেই তার লালচে চোখজোড়া ছলছল করে উঠল। আধার আলোকে তোলার চেষ্টা করলে মেয়েটি অস্ফুট স্বরে বলল, ব্যথা, কোমরে অনেক ব্যথা গু। কোমরে কি হয়েছে? আলো কিছুক্ষণ চুপ থেকে বলল, রাতে পড়ে গেছি সিঁড়ি থেকে গিয়ে। একথা শুনে আধার চট করে আলোর শরীর থেকে কমফোর্টার সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা। সে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, সবসময় অঘটন না ঘটালে চলে না তোমার? আলো কিছু না বলে আধো আধো চোখে চেয়ে থাকল। আধার কিছুক্ষণ চুপ থেকে হুট করেই মেয়েটাকে পাজা কোলে তুলে নিল। তারপর ওয়াশরুমে চলে গেল। নিজে ও আলোকে ফ্রেশ করিয়ে বেরিয়ে এল। নরম বিছানায় সাবধানে আতশোয়া করে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফিরে এল কয়েক মিনিটের পর। হাতে খাবারের প্লেট। আলোকে নিজ হাতে নাস্তা করিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল। তারপর মেয়েটার বাম গালে মলম লাগিয়ে দিয়ে কপালে জলপট্টি দিতে থাকল। আপনি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড। আমার সেবা না করে একটু রেস্ট নিন। আমি ঠিক আছি আলো বিড়বিড় করে কথাগুলো বলে। আধার চুপচাপ নিজের কাজ করতে করতে ধীর কণ্ঠে বলল, তোমার বাবাকে কথা দিয়েছিলাম তার মেয়ের খেয়াল রাখব। ধরে নাও আমি আমার নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করছি আমাকে খুব ঘৃণা করেন তাই না স্যার? ঘৃণা নয়, জাস্ট তোমাকে পছন্দ করি না আলো ফিচেল হেসে বলল, আমিও আপনাকে পছন্দ করি না। বিশেষ করে আপনার রুড বিহেভিয়ারকে। মাঝে মধ্যে ইচ্ছে করে এক ধাক্কায় আপনাকে ভার্সিটির ছাদ থেকে ফেলে দিই। তাহলে হয়তো একটু ভালো লাগত। আমাকে ফেলতে গিয়ে নিজেই কোমর ভেঙে নিয়ে বসে আছো মিস কালো নামটা শুনে আলো চোখমুখ কুঁচকে বলল, আমি দেখতে যথেষ্ট সুন্দর স্যার। তবুও আপনি বারবার আমাকে কালো কালো বলেন কেন? আধার মানে অন্ধকার, আর অন্ধকার মানেই কালো। এবং আলো কালো পারফেক্ট জুটি। তাই এই নামটা তোমার সাথে একদম মিলে যায় স্যারের লজিক ঠিক বুঝতে পারল না আলো। এ কেমন ব্যাখ্যা? সব মাথার ওপর দিয়ে গেল। তবে সে বেশি মাথা না ঘামিয়ে চোখ দুটো বুঝে বিড়বিড় করে বলল, বদদোয়া দিলাম আপনার কপালে কখনো সুন্দরী বউ জুটবে না ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। আলো ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পর আধার রুমের লাইট নিভিয়ে বাহিরে গেল। রাতে এখানে কি হয়েছে দাদাজান? শোভহান খান বাগানে এসে হাঁটাহাঁটি করছিলেন আর গম্ভীর মুখে কিছু একটা ভাবছিলেন। তখন আধার এসে উপরোক্ত প্রশ্নটি করে, নাতবু ঠিক আছে? জ্বর এসেছিল। ওষুধ খেয়ে ঘুমিয়েছে শোভহান খান আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন। কিছু বলতে গিয়েও থেমে যান। আধার পুনরায় বলল, মেয়েটার গায়ে হাত কে তুলেছে? শোভহান খান চুপ করে থেকে ধীর কণ্ঠে বললেন, জ্যোতি। আধারের কপাল কুঁচকে গেল। কেন?
ভার্সিটি থেকে ফেরার পর খেয়াল করেছিলাম নাতবুয়ের মন খারাপ। সবসময় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। আমার সাথেও খুব একটা কথা বলেনি। জিজ্ঞেস করার পর জানায় সে আমার উপর ভীষণ অভিমান করে আছে। আর এই বাড়ি ছেড়েও চলে যেতে চাচ্ছিল। ভেবেছিলাম তুমি কিছু বলেছ তাই এমন করছে। তিথিকে নিয়ে তুমি চলে যাওয়ার পর খেতেও আসেনি মেয়েটা। বুঝলাম বিষয়টা খুব জটিল। তাই আমি নিজেই গেলাম কথা বলার জন্য। রুমে না পেয়ে ছাদে খোঁজ করলাম। মেয়েটা মনমরা হয়ে একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। অনেক জোরাজোরি করার পর শুধু আমাকে বলেছিল, সবকিছু জেনে শুনেও দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে মাঝখানে আমাকে না নিয়ে এলেও পারতে দাদাজান। এটা শোনার পর আশ্চর্য হয়ে যাই। মূল কারণ জিজ্ঞেস করার বলে বলে জ্যোতি ও তুমি একে অপরকে ভালোবাসো। ওই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। তোমাদের এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু মাঝখান থেকে আমি বেঁকে বসি আর তোমাকে আমার অসুস্থতার দোহাই দিয়ে আলোর সাথে বিয়ে দিই। এসব শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। হ্যাঁ মানছি তোমার ও জ্যোতির বিয়ের কথা চলছিল। কিন্তু সেটা একান্তই ছোট বুমা ও তার বোনের সিদ্ধান্ত ছিল। তুমি এটা জানার পর সাফ সাফ জানিয়ে দিয়েছিলে জ্যোতিকে বিয়ে করতে পারবে না। তখন এটা নিয়ে ছোট বুমা ঝামেলা করলেও পরবর্তীতে শান্ত হয়। আর এই বিয়ের ব্যাপারটা বছরখানেক আগে শেষ হয়েছিল। কিন্তু হঠাৎ করে গতকাল রাতে নাতবুয়ের মুখে অমন কথা শুনে চমকে উঠি গি। অতঃপর সোবহান খান আধারকে সবকিছু বলে দিল, ভার্সিটিতে থাকাকালীন জ্যোতি আলোকে ঠিক কি বলে ব্রেনওয়াশ করেছিল। সবকিছু শুনে বিস্মিত হয়ে গেল আধার। তার জীবনে কখনোই কোনো নারী ছিল না। আর না সে ভালোবাসায় বিশ্বাসী। বলতে গেলে সে ভালোবাসা নামক শব্দকে ভয় পায়। এর পিছনে তার অতীত জড়িয়ে আছে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সবটা শোনার পর তোমার ও জ্যোতির বিষয়ে পরিষ্কার করে বলি। একই সাথে জ্যোতির উপর ভীষণ রাগ হচ্ছিল। মেয়েটা ইচ্ছে করে নাতবুকে মিথ্যে কথা বলেছে। যেন তোমাকে ছেড়ে চলে যায়। আর বেকুব মেয়েটাও ওই শয়তান মেয়ের কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। তারপর আর কি? নাতবুয়ের সমস্ত ভুল ধারণা ভেঙে দিলাম। মেয়েটা আসল সত্য জেনে প্রচুর অবাক হয়। সে সময় জ্যোতি বাড়িতে ছিল না, বাহিরে গিয়েছিল ঘোরাঘুরি করতে। পরিস্থিতি স্বাভাবিক হতে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। হঠাৎই মাঝরাতে আলো ও জ্যোতির চিৎকার চেঁচামেচির আওয়াজে আমি ও ছোট বুমা রুম থেকে বের হই। দোতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থেকে দুজন মিলে ঝগড়া করছিল। ফ্ল্যাশব্যাক। আজ বাহির থেকে অনেকটা রাত করেই ফিরে আসে জ্যোতি। অনেকদিন পর এখানকার বন্ধুমহলের সাথে আড্ডা দিয়েছে। আধার বাড়িতে থাকাকালীন সে রাতে বের হতে পারে না। কারণ মানুষটা এসব মোটেও পছন্দ করে না। যত ঘোরাঘুরি করার সব দিনে, কিন্তু রাতের বেলা একা একা বের হওয়াটা পছন্দ করে না। তিথিকেও কখনো একা ছাড়েনি। মানুষটার চোখে ভালো মেয়ে হয়ে থাকার সর্বদা চেষ্টা করে এসেছে। এমনকি ওই লোকটার জন্যই নিজের লাইফস্টাইল পাল্টে একদম ভদ্র মেয়েতে রূপান্তরিত হয়েছে। অথচ মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল জ্যোতি। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় খেয়াল করল, আলো দুহাত বুকে ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? জ্যোতির কথার প্রত্যুত্তরে আলো বলল, কেন? আমার জায়গায় আধার স্যারকে বুঝি আশা করেছিলেন? ইউ আর রাইট। আমি আমার প্রিয় মানুষটিকেই মিস করছিলাম গ। আলো তাচ্ছিলের সুরে বলল, হয়েছে আপু। আর মিথ্যে নাটক করতে হবে না। আমি সবকিছু জেনে গিয়েছি মানে এটাই যে আধার স্যার আপনাকে মোটেও ভালোবাসে না। শুধু আপনাকে কেন? উনি কোনো মেয়েকেই লাভ করেন না। আপনি উনাকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছেন আমাকে। সবকিছু শুনে আমি যেন উনার জীবন থেকে চলে যাই। তখন আপনি আসতেন, রাইট? বাট আফসোস, সেটা আর হচ্ছে না। আধার স্যার না চাওয়া অবধি আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না। আর না আপনাকে উনার লাইফে আসতে দিব। আফটার অল আপনি কেমন সেটা আমি A to Z জেনে গিয়েছি। আলোর কথা শুনে জ্যোতি কিছুটা চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, দ্যাটস গ্রেট। ভালোই হয়েছে সবকিছু জেনে গিয়েছ। এখন চুপচাপ আধারের জীবন থেকে সরে যাও। আমি তাকে ভালোবাসি উনি তো আর আপনাকে ভালোবাসে না গি। সো হোয়াট? আমার একার ভালোবাসাই যথেষ্ট। শুধু আমাদের মাঝখান থেকে চলে যাও আমি চলে গেলেই কি আধার স্যার আপনাকে বিয়ে করবে? মনে হয় না।
উনার যদি আপনাকে বিয়ে করারই হতো তাহলে প্রথমেই করতেন গু। সেটা আমরা বুঝে নিব। তোমাকে এত মাথা ঘামাতে হবে না গি। শুধু মাথা না, এই আলো পুরোটাই ঢুকে গেছে মাঝখানে। না চাইতেও মাইনকার চিপায় ফেসে গেছি। সেখানে আমি না ঘামলে আর কে ঘামবে বলুন তো? কি চাও তুমি? আমাকে আমার মতো থাকতে দিন গু। মানে তুমি বলতে চাচ্ছ আধারকে ছাড়বে না? আমি কেন ছাড়ব? আশ্চর্য! আমাকে দেখে কি আপনার বারোভাতারি মনে হয়? উনার দরকার হলে উনি ছাড়ুক আমায়। আপনার আধার ভাইয়ের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। স্লা রসকসহীন কাঠখোট্টা একটা বদলোক। মুখে সামলে কথা বলো আলো। জ্যোতি ধমকে উঠল। আলো ভ্রু কুচকে ঝাঁঝাল কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে হাজারবার বকব, তাতে আপনার কি? কে হন আপনি? এতই যদি ভালোবাসা দর্দ উতলে পড়ছে তাহলে উনার কাছে গিয়ে ড্রামা করুন। আমাকে এসবের মধ্যে একটুও জড়াবেন না। এই আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য চিন্তা করতে করতে 2 কেজি ওজন কমে গেছে আমার। যেখানে আমি সবাইকে ডিপ্রেশনে ফেলি সেখানে আপনার কথা শুনে আমি নিজেই ডিপ্রেশনে চলে গিয়েছি। শুধু শুধু দাদাজানের উপর রাগ করেছি। সাথে স্যারের 14 গুষ্টিও ধুয়ে দিয়েছি। দুপুরে ঠিকমতো খাবার খাইনি। এমনকি রাতেও গলা দিয়ে খাবার নামছিল না। মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম। একদিকে আমি মরছি আপনাদের জ্বালায় আর আপনি বাহিরে ফিল্ডিং মারছিলেন। বাহ আপু বাহ! এক কথায় চমৎকার অভিনয় করেছেন। এতদিন জানতাম শুধু আমিই নাটকবাজ। এখন দেখছি আমার থেকেও দুকাঠি উপরে আপনি গি। কথাগুলো শুনে রেগে গেল জ্যোতি। চিল্লিয়ে বলল, আমি তোকে লাস্ট বার বলছি আমার আধারের জীবন থেকে সরে যা। নয়তো নয়তো কি? হ্যাঁ, কি করবেন? মেরে ফেলব তোকে গি। একথা শুনে আলো শব্দ করে হেসে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, যাব না সরে, আমিও দেখি আপনি কি করেন গু। বলা শেষ হতেই আলোর বাম গালে থাপ্পড় এসে পড়ল। ইউ ফাকিং! ব্যাস! জ্যোতির গালি শুনে মুহূর্তেই সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল আলোর। সে রক্তিম চোখে তাকিয়ে সপাটে চড় বসিয়ে দিল জ্যোতির গালে। আর যাই হোক, তার গায়ে আজ পর্যন্ত কেউই হাত তুলেনি। সেখানে একজন বাহিরের মেয়ে হয়ে কিনা বিনাদোষে মারল তাকে। তাহলে সে কিভাবে ছেড়ে দিত? দিন শেষে সেও ভালো মেয়ে নয়। 10টা মার খেলেও 5টা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে জ্যোতি মার খেয়ে হতভম্ব হয়ে গেছে। সে একটু আশা করেনি আলো তাকে এইভাবে পাল্টা আঘাত করবে। তবে রাগে অপমানে শরীর জ্বলে যাচ্ছে। কত বড় সাহস, জ্যোতি তালুকদারের গায়ে হাত তুলেছে। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। আমার সাথে একদম লাগতে আসবেন না। নয়তো আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। গাছ বলে উঠল জ্যোতির। আলো নিজের গাল নেড়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি বেয়ে নামতে চাইল। উদ্দেশ্য ছিল রান্নাঘরে গিয়ে নিজের নরম গালে বরফ ঘষাঘষি করবে। গালটা ভীষণ জ্বলছে। হয়তোবা সুন্দর গালে আঙ্গুলের ছাপ বসে গিয়েছে। আলো সিঁড়ির ধাপে পা রাখতেই জ্যোতি চট করে ল্যাং মারল। হুট করে, একদম হুট করে ঘটনাটি ঘটে যায়। ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিত ধাক্কায় নিজের ব্যালেন্স সামলাতে না পেরে হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল আলো। কোমরে ও পায়ে অনেকটাই ব্যথা পায়, এমনকি ভয়ে সেন্সলেসও হয়ে যায়। শোভহান খান ও তাহমিনা খান তখনই মেয়েটাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঝরাতে ফিরে এসেছে। কারণ আলো হাসপাতালে থাকতে মোটেও পছন্দ করে না। তীব্র ফিনাইলের গন্ধে দমটা বন্ধ হয়ে যায়। শোভহান খান জ্যোতির কাজে এতটাই রেগে গিয়েছিলেন যে ওই রাতের বেলাতেই মেয়েটাকে বের করে দেন। সাথে কিছু কড়া কথাও শুনিয়ে দেয়। তাহমিনা খান জ্যোতির পক্ষে ছিল, এটা নিয়েও ঝামেলা হয়। এতে শোভহান খান আরও রেগে যান। ছোট বুমাকেও কিছু কথা শুনিয়ে দেন। পরিস্থিতি অস্বাভাবিক দেখে চুপ করে যায় তাহমিনা খান। বাড়ির গাড়ি ও ড্রাইভার দিয়ে জ্যোতিকে তার কাজিনের বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমান সবকিছু শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল আধার। চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। চেহারা দেখে বোঝা মুশকিল মনের ভেতর কি চলছে। কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থেকে উল্টো ঘুরে বাড়ির ভেতর যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বুমার বোনের বড় মেয়েকে যেন এই বাড়িতে আর কোনোদিন না দেখি দাদাজান। অন্যথায় পরের থাপ্পড়টা কিন্তু আমার হাত থেকেই পড়বে গ। আজ ভার্সিটিতে যায়নি আলো। যায়নি বললে ভুল হবে, সে যেতে পারেনি। শরীরের ব্যথা, পায়ের ব্যথা নিয়ে সারাটা দিন বিছানায় শুয়েপসে কাটিয়েছে।
দোতলা থেকে সিঁড়ি বেয়ে পড়ে যাওয়া তো আর মুখের কথা না। নাজুক শরীরে ভালোমতোই ব্যথা পেয়েছে। ফোনে নিজের পরিবারের সাথে কথা বলে নিয়েছে। তবে তাদের কিছু জানায়নি এই দুর্ঘটনার ব্যাপারে। শুধু শুধু চিন্তা দিয়ে কী লাভ? যা হবার তা হয়ে গেছে। দাদাজান ও শেফালি চাচি একটু পরপরই এসে দেখা করে যাচ্ছে। তার কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোনো কিছুর প্রয়োজন কিনা সবকিছুতে খেয়াল রাখছে। শোভহান খান দুপুর বেলা খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দিয়েছে মেয়েটাকে। নাতবু হবার আগে মেয়েটা তার নাতনির জায়গা দখল করে নেয়। তাই তো এত ভালোবাসেন এবং কাঠখড় পুড়িয়ে নাতির বু করে সারা জীবনের জন্য নিজের বাড়িতে নিয়ে এসেছেন। এত কিছুর পরও তাহমিনা খান অসুস্থ মেয়েটার কাছে যাওয়ার প্রয়োজন মনে করেননি আর না নিয়েছে কোনো খোঁজখবর। কারণ তিনি ভীষণ রেগে আছেন আলোর উপর। মেয়েটার কতবড় সাহস! তার ভাগ্নিকে চড় মারে। ওই মেয়েটার জন্যই তো অত রাতে জ্যোতিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। তিনি এত সহজে ভুলে যাবেন কিভাবে? মনে মনে সমস্ত রাগক্ষোভ আপাতত পুষে রেখেছেন। সময় মতো সব কিছুর হিসেব নিবেন। তখন সময়টা সন্ধ্যাবেলা। আলো রুমে বিছানার মাঝে উবুর হয়ে শুয়ে আছে পাশের টিটেবিলের উপর রাখা গরম তেলের ছোট্ট বাটি। বিকেল থেকে পিঠ টনটন করে ব্যথা করছে। তাই সে শেফালি চাচির থেকে পিঠে তেল মালিশ করে নিবে। মানুষটা তেল রেখে বাহিরে গেছে তো গেছেই, আসার কোনো নামগন্ধ নেই। ওইদিকে তেলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আলো বিরক্তিকর মুখে বালিশে মুখ গুজে রইল। তখন পদাঘাতের মৃদু শব্দ পেয়ে বলল, উমম চাচি, এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? তাড়াতাড়ি পিঠে তেল মালিশ করে দিন। ব্যথায় মনে হচ্ছে পিঠ খুলে রেখে দিই। ওই শাকচুন্নির কতবড় সাহস, আলো রহমানকে ফেলে দেয়। এখানে এসে যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম তাহলে ওরে ছাদ থেকে টুপ করে ফেলে দিতাম। তাহলে হিসাব বরাবর হতো। বাট আফসোস, আমার প্রতিশোধ নেওয়া হল না। স্যারের কপালে ওই শাকচুন্নি জুটলেই বেশ ভালো হতো। উনি আমার মতো ভালো মেয়েকে ডিজার্ভ করে না। একটা জলজ্যান্ত শাকচুন্নির পাল্লায় পড়লে উনার ইগোটিগো বেরিয়ে যেত। তখন বুঝত বুপালা কত কষ্টের। আলো নিজ মনে বকবক করে থামল। কিন্তু প্রত্যুত্তরে কিছুই শুনতে পেল না। তাই সে পুনরায় বলল, চাচি আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি মালিশ করে দিন, নয়তো তেল ঠান্ডা হয়ে যাবে। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় এবং মুহূর্তেই শান্ত চোখজোড়া বর্বর হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে আধার স্যার দাঁড়িয়ে থেকে হাতখড়ি তাই খুলছে। আলো চট করে নজর সরিয়ে নিল। এই খচ্চর ব্যাটা আবার কখন এল? তার মানে এতক্ষণ যাকে শেফালি চাচি ভেবে কথাগুলো বলছিল সেটা এই লোকটা। ধুর ধুর, সে সবসময় ভুল জায়গায় সত্য কথাগুলো বলে দেয়। আধার শার্টের বোতাম খুলতে খুলতে স্বাভাবিক গলায় বলল, আমার ওয়াইফ হওয়ার যোগ্যতা তুমিও রাখো না। আপনিও আমার হাসব্যান্ড হওয়ার যোগ্য না। তাহলে আমার সাথে রয়েছ কেন? আপনি কেন আমার সাথে আছেন? বাধ্য হয়ে? আমিও? মেয়েটার তেরামি দেখে চোখমুখ কুঁচকে ফেলল আধার। কিছু না বলে বড় বড় পায়ে ওয়াশরুমের ভেতর চলে গেল। এই বাচাল মেয়েটার সাথে কথা বলা মানে হাতিকে পোশাক পরানোর ব্যাপারটা একই। এই মেয়ে, উঠছ কেন? আধার শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে আলো বিছানায় থেকে নামার চেষ্টা করছে। কিন্তু পা নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এটার জন্য নিজের ক্ষত পাকেই বকাবকি করছে মেয়েটা। তখন সে বিরক্তিকর কণ্ঠে উপরোক্ত বাক্যটি বলে, শেফালি চাচিকে ডাকতে। আধার বিনিময়ে কিছু না বলে হাতে থাকা তোয়ালে সোফার উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে এসে দেখে শেফালি চাচি একগুচ্ছ ছোট মাছ কাটাকাটি করতে ব্যস্ত। মাছগুলো তার দাদাজানের ও ছোটমার ভীষণ প্রিয়। তবে সে এইগুলোর ধারেকাছেও নেই। এতগুলো মাছ কাটতে দেখে আধারের বোঝা হয়ে গেল এত তাড়াতাড়ি মাছ কাটা শেষ হবে না। তাই সে পুনরায় রুমে গিয়ে আলোর উদ্দেশ্যে বলল, চাচি মাছ কাটতে ব্যস্ত। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি আমার পিঠে তেল মালিশ করে দিন। হোয়াট? মেয়েটার কথা শুনে আধার আশ্চর্য হয়ে গেল। আলো বিরক্তিতে বলল, এতে সারের মতো চেঁচানোর কি হলো আজীব? আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনার কারণেই ওই পাজি মেয়েটা আমাকে হার্ট করেছে। এখন আমার সেবায়ত্ন করতে না পারলে আমাকে বাপের বাড়িতে দিয়ে আসুন। তবুও এইভাবে ব্যথা সহ্য করে পড়ে থাকতে পারব না। আমিও মানুষ, আপনার মতো কোনো এলিয়েন নই। আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। ইচ্ছে তো করছে এই মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে।
কিন্তু বিষয়টা খুবই বাজে দেখাবে। তার উপর দাদাজান তো আছেই। উনি যদি একবার জানতে পারে তাহলে তার কান ঝালাপালা করে দিবে। আর সে মোটেও অশান্তি চায় না। কিন্তু এখন অশান্তি নামক বড় কারণটাই ঘাড়ে এসে জুটেছে, যাকে সে চাইলেও সরাতে পারছে না। তার এলোমেলো জীবনটা আরও এলোমেলো হয়ে যাচ্ছে। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে বলল, ওকে ফাইন। স্যারের কথা শুনে আলো ভরকে গেল। এখন সত্যি সত্যিই তাকে বাড়িতে পাঠিয়ে দিবে নাকি? সে তো ভাব নেওয়ার জন্য বলেছিল। এই অবস্থায় বাড়িতে গেলে ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না। তাই সে কিছু বলতে যাবে তখনই খেয়াল করল আধার স্যার তেলের বাটিটা নিয়ে তার পাশে বসেছে। এটা দেখে আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উবুর হয়ে শুয়ে পড়ল। এইদিকে আধার থমথমে মুখে মেয়েটার পিঠ থেকে টি শার্ট উপরে তুলে দেয়। সে জীবনেও এই মেয়েটার মতো নির্লজ্জ আর দুটো মেয়ে দেখেনি। আধার এক পলক সাদা ধবধবে মসৃণ উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। তারপর কিছু একটা ভেবে উঠে গিয়ে আলমারি খুলে দুটো গ্লাভস বের করে হাতে পরে নিল। এই মেয়েটা বেহায়া হলেও তো আর সে নয়। কিছু সময় পর নিজের পিঠের মাঝে দুটো হাতের স্পর্শ পেয়ে আলো মাথা তুলে ঘাড় ঘুরিয়ে স্যারের হাতের দিকে তাকায়। কালো গ্লাভস পরতে দেখে আলো বেকুব বনে গেল। তার শরীর কি নোংরা, যে স্পর্শ করতে গ্লাভস পরতে হচ্ছে। আলো দীর্ঘশ্বাস ছেড়ে বালিশে মুখ ডুবিয়ে দিল। তার কেন জানি মালিশটা নিতে ভালো লাগছে। অন্যদিকে আধার ঠোঁট কামড়ে আলতো হাতে মেয়েটার পিঠে ও বাঁকানো কোমরে তেল মালিশ করে দিচ্ছে। তবে তার চোখ জোড়া বন্ধ। তবুও সে মেয়েটাকে অনুভব করতে পারছে। হঠাৎই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এল। আধার মনে মনে শয়তানি হেসে হাতের শক্তি দ্বিগুণ করতেই আলো হকচকিয়ে উঠল। আয়া স্যার, লাগছে তো। আপনাকে মালিশ করতে বলেছি, পিঠের হাড্ডি ভাঙ্গতে নয় কি? আধার ঠোঁট কামড়ে হাসল। তবে আর কিছু করল না। ওইদিকে আলো দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে বলল, একদিন আমারও সুযোগ আসবে স্যার। তখন আপনাকে যদি নাকানি চুবানি না খাওয়াতে পেরেছি তাহলে আমিও আলো নই। এক সপ্তাহ পর ভার্সিটিতে এসেছে আলো। সামনে আবার প্রথম ইনকোর্স পরীক্ষা রয়েছে। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন কমপ্লিট করতে করতে তার জীবনটা শেষ। তার ওপর যদি থাকে স্বামী নামক হিটলার স্যার, তাহলে তো রিল্যাক্স হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আলো ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে অর্ধেক খেল। প্রথম ক্লাস শেষ হয়ে গেছে, এখন ফিজিক্স ক্লাস হবে, তাই সবাই বসে থেকে অপেক্ষা করছে স্যারের জন্য। বেশি পানি খাওয়ার ফলে ওয়াশরুম পেল। আলো বান্ধবীদের বলে পানির বোতলসহ বাহিরে যেতে লাগল। ফেরার সময় না হয় বোতল ভর্তি করে নিয়ে আসবে। সিঁড়ি বেয়ে নামার সময় ফোনটা বেজে উঠল। আলো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ছায়া কল দিয়েছে। সে কলটা রিসিভ করে কানে গুজে বোনের সাথে কথা বলতে লাগল। কথা বলার এক ফাঁকে বাম হাতটা রেলিংয়ে উপর রেখে ভুলবশত কাত করে। ফলস্বরূপ বোতলের অর্ধেক পানি নিচে পড়ে যায়। আলো হেসে হেসে কথা বলতে বলতে বোতলে চুমুক দিল। কিন্তু কি? পানি কোথায়? সে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখে বোতল একদম ফাঁকা। চট করে রেলিংয়ের নিচের সিঁড়িতে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। সাথে মুখও অটোমেটিক হা হয়ে গেল। আধার স্যার ভেজা মাথা, চেহারা নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো নিচে নামার আর সাহস পেল না। সে ভয়ে উল্টো ঘুরে এক ছুটে ওখান থেকে পালিয়ে গেল। সব আকামকুকাম এই লোকটার সাথেই কেন হতে হয়? কি রে, এমন করে হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা? তামান্নার কথা শুনে আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলল, আমার দ্বারা কখনো ভালো কাজ হয় না। সবসময় ভুল জায়গায় উল্টাপাল্টা কাজ করে বসে থাকি। ফারাহ কপাল কুঁচকে জানতে চাইল, আবার কি করেছিস? আমি কিছু করিনি। যা করেছে এই শয়তান বোতলটাগু। বলেই আলো জানালা দিয়ে ছুঁড়ে মারল বোতলটি। সঙ্গে সঙ্গে নিচ থেকে একটা ছেলের চিৎকার, চেঁচামেচির শব্দ ভেসে এল। আলোসহ বাকিরা সবাই থতমত খেয়ে যায়। শালুক তড়িঘড়ি করে জানালার কাছে গিয়ে নিচে তাকিয়ে দেখে একজন সিনিয়র ভাই আলোর বোতল হাতে নিয়ে অন্য হাতে নিজের কপাল চেপে ধরে আছে। শালুক ভয়ার্ত কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, আলো, তুই আজ শেষ। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে আলো। ভয়ে রীতিমতো হাত পা জমে যাচ্ছে। সে আজ ভুলবশত যার কপাল ফাটিয়েছে সেই ছেলেটা এক নাম্বারের শয়তান। বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। মেয়েদের সম্মান দেওয়া তো দূরে থাক, সুযোগ পেলে অসভ্যতামিও করতে ছাড়ে না। ভার্সিটির অনেক মেয়েই ভয় পায় ওই ছেলেটাকে। এমনিতেই ওই ছেলেটার সাথে তার সম্পর্ক ভালো না। ভার্সিটির প্রথম দিনেই বর্ষর একটা ঝামেলা করেছিল সে।
রাগে হিতাহিতজ্ঞান হারিয়ে সবার সামনে থাপ্পড় মেরেছিল ওই ছেলেটাকে। কারণ ওই ছেলেটা নিজের দলবল নিয়ে ড্যাগিং করার নামে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল। তারপর থেকেই ওই ছেলেটার দুচোখের বিষ সে। সুযোগ পেলেই তাদের সাথে লাগার চেষ্টা করে। আর আজ সে অজান্তেই ছেলেটাকে সুযোগ করে দিল ঝামেলা করার জন্য। সবচেয়ে বেশি এখন নিজের উপরই রাগ হচ্ছে। তখন কেন যে বোতলটা ছুঁড়তে গিয়েছিল। আমরা কি ভেতরে আসতে পারি স্যার? আধার ডেস্কের সামনে দাঁড়িয়ে থেকে লেকচার দিচ্ছিল আর টুকটাক প্রশ্ন করছিল সবাইকে। তখন দরজা থেকে ভেসে আসা বাক্যটি শুনে চশমা ঠিক করে ঘাড় ঘুরিয়ে তাকায়। 4-5 জন সিনিয়র ছেলেপুলে দাঁড়িয়ে আছে। সে সবাইকে চেনে। তাই গম্ভীর কণ্ঠে বলল, ক্লাস চলাকালীন নো ডিস্টার্ব। পরে এসো। সুজন পুনরায় বলল, আপনার স্টুডেন্টের মধ্যে একজনের এই পানির পট ভুলবশত নিচে পড়ে গিয়েছিল। তাই দিতে এসেছি গু। আধার কপাল কুঁচকে বোতলটার দিকে তাকায়। বেগুনি রঙা বোতলটার গায়ে পান্ডার স্টিকার দেখে একটু চিনতে অসুবিধা হল না এটার আসল মালিক কে। সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আলো নিজেকে আড়াল করে রেখেছে বান্ধবীর পিছনে। কারণ সে কোনোরকম ঝামেলা চায় না। আধার নজর সরিয়ে সুজনের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ছেলেটার কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। সে ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে সবার উদ্দেশ্যে বলল, এই বোতলটা কি তোমাদের মধ্যে কারোর? সঙ্গে সঙ্গে সবাই না বলে। আধার সুজনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তোমার কোথাও একটা ভুল হয়েছে। এটা এখানকার কারোর নয়। হতে পারে অন্য ডিপার্টমেন্টের কারোর। এটা আপাতত আমার কাছে থাক, আমি খোঁজ নিয়ে আসল মালিকের কাছে পৌঁছে দিব, তোমরা এখন আসতে পারো। কথাগুলো বলে আধার এগিয়ে এসে সুজনের হাত থেকে বোতলটা নিয়ে নিল। ছেলেগুলো কিছু বলতে চেয়েও স্যারের গম্ভীর চেহারা দেখে বলতে পারল না। কারণ তারা কমবেশি সবাই জানে এই লোকটা কেমন। তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। এই বিষয়টা না হয় পরে দেখা যাবে। তাদেরকে যেতে দেখে আলোর বন্ধুমহলের সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ফারাহ ফিসফিসিয়ে বলল, স্যারের জন্য বেঁচে গেলি। আলো মুখ গোমরা করে মনে মনে বিড়বিড় করল, ওই লোকটার জন্যই এমনটা হয়েছে। ক্লাস শেষে আধার বেরিয়ে গেল। নিজের অফিস রুমে ঢোকার সময় ডাস্টবিনে বোতলটা ছুঁড়ে ফেলতেও ভুলল না। ভার্সিটি শেষে বাড়িতে এসে গোসল নিয়ে খাওয়া দাওয়া করে দাদাজানের সাথে টুকটাক কথাবার্তা বলে ভাতঘুম দিয়েছে আলো। ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। আড়মোড়া ভেঙে হামি তুলে উঠে বসে বাম পাশে তাকাতেই দেখতে পেল আধার স্যার সোফায় বসে থেকে ল্যাপটপে কাজ করছে। পরনে টি শার্ট ও ট্রাউজার, ঘন বড় বড় চুলগুলো ভেজা, চোখে রিডিং গ্লাস, চিকন রক্তিম নিচের ঠোঁট কামড়ে একদৃষ্টে তাকিয়ে আছে স্ক্রিনে। শ্যাম বর্ণের সুন্দর মুখশ্রীর দিকে না চাইতেও কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটা। আজকাল ঘুম থেকে উঠার পরপরই এই মানুষটার মুখখানা দর্শন হয়। মাঝে মধ্যে তো সকাল সকাল আপত্তিকর পরিস্থিতিতেও পড়ে যায়। এই তো আজ সকালের ঘটনা। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে মানুষটার নগ্ন বুকের মাঝে। লোকটা তখন গভীর ঘুমে মগ্ন ছিল, অথচ তার ঘুম মুহূর্তেই উড়ে যায়। সে লজ্জায় লাল, নীল, সবুজ হয়ে চট করে সরে আসে। মানুষটা তো আর এমনি এমনি বলে না, তার ঘুমানোর কোনো চিরি নেই। আলো এসব ভেবে আনমনে হাসল। সে সজ্ঞানে নিজেকে দূরে সরিয়ে রাখলেও ঘুমের ঘোরে মানুষটার কাছে চলে যায়। এতে তারই বা দোষ কোথায়? ওইদিকে সোফায় শুয়েও শান্তি নেই। ধপ ধপ করে উল্টে পড়ে যায়। তাই তো এক প্রকার বাধ্য হয়েই বিছানাতে থাকে। এতে ঘুমটাও ভালো হয়। আর এই বিছানাটা একটু বেশিই নরম। তাই সে সবকিছু জেনে শুনেও মটকা মেরে পড়ে থাকে। কারণ দিন শেষে নিজের সুখ, শান্তি আগে। আলো এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজুর সাথে পা আটকে ধপাস করে কমফোর্টার সহ পড়ে গেল নিচে। শালার সব অঘটন আজ আমার সাথেই হো। আধার এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়েছে। আলো বিরক্তিতে চোখমুখ কুঁচকে বিড়বিড় করে কমফোর্টার সরিয়ে উঠে দাঁড়ায়। খোলা চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমের দিকে যেতেই পিছন থেকে শুনতে পেল ভারী পুরুষালী কণ্ঠে বলা কিছু বাক্য। নিজের হাত পা কন্ট্রোল করতে শিখুন মিস কালো। সবাই আধার খান নয় যে আপনাকে ছেড়ে দিবে। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।